হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে অনেকগুলি বিষয় আমরা আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্টুডেন্টরা যে $420 যে ভাতা পাবেন, এই বিষয়টি আজকে হবে প্রণিধানযোগ্য। আজকে আমরা আলোচনা করব নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের লেটেস্ট আপডেট। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, উনি আলোচনা করবেন। আজকে আমরা বাংলাদেশ থেকে একজন গেস্টকে আজকে আমাদের সাথে এনেছি, যিনি একাই যখন করোনাতে কেউ কারো কাছে যাচ্ছে না, ডাক্তাররা রোগী দেখছেন না, হাসপাতালে রোগী নিচ্ছে না, সে সময় তিনি প্রায় 55 জন মানুষকে দাফন এবং সৎকার করেছেন। এর মধ্যে মুসলমান যেমন আছে, হিন্দুও আছে। তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের 13 নম্বর ওয়ার্ড কমিশনার জনাব মাকসুদুল আলম খন্দকার খুরশেদ। আমাদের সাথে উনি আছেন, আমরা তার কাছ থেকে তার বক্তব্য শুনবো। ঈদ হবে রোববার খুব সম্ভবত, ইয়েস, অলমোস্ট সার্টেন। বাট এই ঈদে তো কোনো আনুষ্ঠানিকতা অর্থাৎ নামাজ হচ্ছে না। তাহলে ঈদটা কিভাবে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করবো, এই বিষয়ে বলবেন মাওলানা দেলোয়ার হোসেন। আমাদের সাথে আছেন পারচেস্টার, যেটা মানুষকে দাফন এবং সৎকার করেছে। আমার সাউন্ডটা কারো অন আছে, সাউন্ডটা বন্ধ করেন প্লিজ। হ্যাঁ, আমাদের সাথে আছেন পারচেস্টার ফার্মেসি, যে ফার্মেসিকে মনে করা হয় যে কমিউনিটির একটি পার্ট অফ দি কমিউনিটি ব্রঙ্কসের, সেই পারচেস্টার ফার্মেসির প্রধান গৌরব কোঠারি। তিনি আজকে বলবেন যে কিভাবে পারচেস্টার ফার্মেসি এই কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে। প্রতি বছর পারচেস্টার ফার্মেসি একটি বড় ধরনের ইফতার ছাড়াও অনেক কমিউনিটিকে সব ধরনের হেল্প করে থাকে। এই দুর্যোগময় সময়ে যখন করোনাতে সবাই আক্রান্ত, সবাই ভীত তটস্থ, তখন এই পারচেস্টার ফার্মেসি কিভাবে কমিউনিটিকে হেল্প করছে, এই বিষয়টি আমরা তার কাছ থেকে জানতে চাইব। এছাড়া আমাদের সাথে আছেন জনাব নাজমুল আলম অ্যাটর্নি, তিনি আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক, আপনাদের সবাইকে আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম করছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং এর যে ইনফরমেশন গুলি সবার জন্য উপকারী। আপনারা যদি অনুগ্রহ করে অনুষ্ঠানটি শেয়ার করেন তাহলে আমরা সবাই কৃতজ্ঞ হব। আমরা শুরু করতে যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছ থেকে, যে আজকের আপডেট জানার জন্য। আজকে কি খবর আছে আপডেট? ধন্যবাদ তাহার, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদেরকে। আপনাদের সবাইকে আগামী ঈদ মোবারক জানিয়ে রাখি। খুব সম্ভবত রোববার দিন নিউ ইয়র্কে ঈদ হচ্ছে। আজকে এই ঈদের কথা বলতে আসার সাথে সাথে বলি, রিলিজিয়াস সার্ভিস নিয়ে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব বেশ কিছু কথা বলেছেন, এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে রিলিজিয়াস সার্ভিস হচ্ছে এসেনশিয়াল সার্ভিসের মতন। এবং তিনি আজকে বলেছেন যে প্রতিটি চার্চকে অনুরোধ করেছেন যে তারা যেন তাদের সার্ভিস শুরু করে। যদিও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কিন্তু এখনো 10 জনের বেশি সমাবেশ করতে দিচ্ছে না, কিন্তু আজকে একটি ঘটনা ঘটেছে গতকালকে, সেটি হচ্ছে যে মিনেসোটাতে একটি চার্চকে তাদের ওখানকার কোর্ট অনুমতি দেয়নি তাদের সমাবেশ করার জন্য, কিন্তু ওই স্টেট গভর্নমেন্টের একটা নিয়ম অনুযায়ী। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যদি তাদেরকে কনগ্রেশন মানে চার্চের ব্যবহার করতে না দেওয়া হয়, তাদের প্রার্থনা করতে না দেওয়া হয়, তিনি সেইটাকে ভেটো মানে সেই স্টেটের সেই আদেশটাকে তিনি বাতিল করে দিবেন। কারণ এই দেশে তো আপনারা সবাই জানেন যে প্রেসিডেন্টের আদেশটা উপরে থাকে। অতএব দেখা যাক এই শেষ পর্যন্ত কি হয়। কারণ সানডে চার্চ যদি সেখানে করতে বাধ্য হয় তাহলে তো অনেক কিছুই আমেরিকাতে খুলে যাবে, কারণ রিলিজিয়াস তো একটা রিলিজিয়নের জন্য নয়। তো আমাদের ঈদের দিন রোববার যদি তার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ এসে যায় যে চার্চের সবাই যেতে পারবে কিংবা চার্চের সার্ভিস জয়েন করতে পারবে, তাহলে আমার মনে হয় যে হয়তো তড়িঘড়ি করে আমাদের এখানেও ঈদের জামাত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। বাট এই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ প্রেসিডেন্ট এর পরবর্তী পদক্ষেপ কি হয়। কারণ তিনি আজকে বলেছেন যে রিলিজিয়াস সার্ভিসটা এসেনশিয়াল সার্ভিসের মতোই। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ খবর আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা আমরা সবাই এতদিন আশা করছিলাম যে আরো একটি স্টিমুলাস চেক পাওয়া যাবে কিনা, সেই ব্যাপারটি আজকে আরেকটু এগিয়েছে। কারণ প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসের উপদেষ্টারা আরেকবার স্টিমুলাস চেক দেবার ব্যাপারে দৃঢ় সমর্থন দিয়েছেন। এখন শুধু বাধা হচ্ছেন সিনেটের কয়েকজন রিপাবলিকান এবং সিনেটের রিপাবলিকান লিডার মিচ ম্যাককনেল, যেহেতু
সিনেট এই মুহূর্তে এই নির্বাচনী বছরে প্রেসিডেন্টের বিরোধিতা হয়তো করবে না, সেই জন্য হয়তো তারা আরেকটি স্টিমুলাস চেকে রাজি হবেন, যেটা প্রেসিডেন্ট খুব দৃঢ়ভাবে চাচ্ছেন এখন। কারণ প্রেসিডেন্ট আজকে বলেছেন যে আমেরিকার মানুষ অনেক কষ্ট করছে, তাদেরকে আরো স্টিমুলাস চেক আমি দিতে চাই এবং তারা আরেকটি স্টিমুলাস চেক পাওয়া উচিত। তবে কি ফর্মুলা তারা পাবে সেই ফর্মুলা হাউস এবং সিনেট কমিটি ডিসাইড করবে। যদিও হাউস কমিটি একটা বিল পাস করে রেখেছে, সেখানে বেশ কিছু স্টিমুলাসের কথা আছে। যদি গতবার যেটা দেওয়া হয়েছে $1200 প্রতিটি নাগরিককে এবং $500 তাদের সন্তানদেরকে, সেটি যদি রিপিট করা হয় তাহলে হয়তো সিনেট তাতে রাজি হতে পারে। এবং আজকে আমেরিকার ব্যবসায়ী সমাজে বিশেষ করে গ্রোসারি মালিকদের যে সংগঠন সারা আমেরিকা জুড়ে, তারা বলেছে যে এই স্টিমুলাস চেকের কারণে তাদের গ্রোসারির ব্যবসা বেড়েছে এবং এই স্টিমুলাস চেক ইকোনমিতেও একটা ইতিবাচক পজিটিভ ভূমিকা রেখেছে। অতএব চারিদিক থেকে মনে হচ্ছে যা অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে জুন মাসের 1 তারিখ যখন সিনেট আবার শুরু হবে তখনই হয়তো এই স্টিমুলাস বিলের ব্যাপারে একটা চূড়ান্ত দফারফা হবে এবং আরেকবার স্টিমুলাস চেক আমাদের মেইল বক্সে কিংবা অ্যাকাউন্টে আসবে। আর এটি যে বিষয়টি আরেকটি কথা বলেছে সেটা হচ্ছে আজকে অনেকদিন পর ডক্টর অ্যান্থনি ফাউচির একটি বক্তব্য জানা গেছে এবং তিনি কোয়ারেন্টাইনে ছিলেন, এতদিন কথা বলেননি। প্রেসিডেন্টের টাস্ক ফোর্সের এই করোনা ভাইরাস টাস্ক ফোর্সের তিনি অন্যতম একজন প্রধান ব্যক্তি। ডক্টর অ্যান্থনি ফাউচি, আমেরিকার সবাই তাকে খুব বিশ্বাস করে, তার কথা শুনে এবং বিভিন্ন সময়ে গত 2 মাসে বিভিন্ন ইস্যুতে, একাধিক ইস্যুতে তার সাথে প্রেসিডেন্টের মতবিরোধ হয়েছে, মত পার্থক্য হয়েছে, কিন্তু তিনি অনড় ছিলেন। আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটি কিছুটা প্রেসিডেন্টের সমর্থনে চলে গেছে, কারণ তিনি বলতে চেয়েছেন যে দীর্ঘদিন আমেরিকাকে এইভাবে লকডাউন করে রাখা যায় না, কারণ এটার একটা যদি এইভাবে কন্টিনিউয়াসলি লকডাউন করে রাখা হয় তাহলে ইকোনমিতে একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তবে উনি বলেছেন, উনি যেটা ধারণা দিয়েছেন যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে নিয়মগুলি ইতিমধ্যে দিয়েছে সেগুলো যদি মেনে চলা হয় তাহলে হয়তো ইকোনমি হতে পারে, কিন্তু হতে হবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কিন্তু এখন প্রেসিডেন্টের বেশ কিছু পদক্ষেপকে তারা সমর্থন করছেন না, কিন্তু তারা এখনো পর্যন্ত তারা বলতে চাচ্ছেন যে সেফ সোশ্যাল ডিস্টেন্সিং যেটা 6 ফুট সেটা খুবই জরুরি, মাস্কটাও খুবই জরুরি। কিন্তু গতকালকে থেকে তারা বলার চেষ্টা বলেছেন যে সারফেসের ফলে যে সারফেসে মানে একটা সমতল জায়গায় হাত রাখলে কিংবা সেই হাত যদি আপনি আবার মুখে টাচ করেন সেখানে আপনার করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে। কিন্তু গতকালকে তারা বলতে শুরু করেছেন সেটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তো এর ফলে এখন প্রশ্ন উঠেছে যে অনেকে সারফেস বলতে যেটাকে বোঝায় বিভিন্ন সংবাদপত্র, কাগজপত্র, এগুলি হাত দিলে মানুষ বিপদে আবারও পড়তে পারে কিনা, সেই সংশয়টা কিন্তু মানুষ থেকে চলে যাচ্ছে না, যদিও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সেটা বলার চেষ্টা করছে। আরেকটি ব্যাপার যেটি স্টিমুলাস চেকের ব্যাপারটা বলেছি ইতিমধ্যেই, অ্যান্থনি ফাউচির কথার পরিপ্রেক্ষিতে আজকে আমেরিকার বেশ কটি স্টেটের গভর্নর এবং তাদের প্রশাসন এই ফাউচির বক্তব্যটাকে ব্যবহার করে অর্থনীতি সচল করার একটা অজুহাত কিংবা সচল করার পক্ষে জোরালো যুক্তি হিসাবে দেখছেন। এবং আরেকটি যেটা বলার চেষ্টা করছেন, আমেরিকার অনেক মানুষ এই কোভিড-19 এর ব্যাপারে এতটা আতঙ্কগ্রস্ত, এতটা শঙ্কিত যে তারা এখন কোনটা বিশ্বাস করবে আর কোনটা বিশ্বাস করবে না সেই সংশয়ে তারা আছেন। কিন্তু আমরা যারা নিউ ইয়র্কে আছি, আমরা গত প্রায় 2 মাসের বেশি ধরে যে লকডাউন অবস্থায় আছে, সেই অবস্থায় পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক যেটি সবচেয়ে এপিক সেন্টার হিসেবে বিবেচনা করা হতো সারা পৃথিবীতে, এবং ইতিমধ্যেই নিউ ইয়র্ক স্টেটে প্রায় 23,000-এর মতো মানুষ মারা গেছেন। এবং এই যে অবস্থাটা, সেই অবস্থা থেকে উত্তরণ পেতে আমরা সবাই এখন অপেক্ষায় আছি কবে মেয়র বলবেন যে নিউ ইয়র্ক সিটি খুলে দিলাম। কিন্তু মেয়র গত 3-4 দিন ধরেই এই একটি কথাই বলে আসছেন যে তিনি কোনো কিছু ডিসাইড করবেন না, সংখ্যা, ডাটা, স্ট্যাটিস্টিক্স যে তথ্য আমরা পাচ্ছি সেটা ডিসাইড করবে। এবং আজকে মেয়র তার সাংবাদিক সম্মেলনে এতদিন যেভাবে আমাদের তথ্য দিতেন সেই তথ্য দেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন করেছেন। তিনি এখন একটা অ্যাভারেজ আউট হিসাব করার কথা বলতেছেন এবং একটা থ্রেশহোল্ড লাইন, অর্থাৎ একটি লাইন ও 3টি ফিগার, যে 3টি তথ্য তিনি আমাদের দেন হিসাব, সেই হিসাবে 3টে লাইন তিনি টেনেছেন।
এই লাইনের নিচে আসলেই আমরা মনে করবো যে আমরা করোনা ভাইরাস মোকাবেলায় সক্ষম হয়েছি, সিটির প্রথম ধাপ খুলে দেওয়া যেতে পারে। তার তিনটির প্রথমটি হচ্ছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির 3টি ইন্ডিকেটর যেটাকে বলা হয় গত 19 তারিখের হিসাব, 19 তারিখ থেকে 20 তারিখ, কারণ একদিন নিউ ইয়র্ক সিটির হিসাবটা পিছনে থাকে। তো সেই জন্য কিন্তু তাতে দেখা যাচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন কমে এসেছে এবং গত কয়েকদিন ধরে এটা কমে যাওয়ায় এইটাকে ধরা হচ্ছে যে এই যে ইকোনমি সচল করার ব্যাপারে যে প্রথম শর্তটি যে হসপিটাল অ্যাডমিশন, সেটি নিউ ইয়র্ক সিটি এখন পাশ করেছে, সেটি নিউ ইয়র্ক সিটি উত্তীর্ণ হয়েছে গত কয়েকদিনের অ্যাভারেজে, সেটা বলা যাচ্ছে। কিন্তু হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে আইসিইউ বেড, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি কিন্তু এখনো সেই অবস্থায় পৌঁছেনি, সেটা মেয়র আজকে বলেছেন। যদিও সেই অবস্থায় পৌঁছার খুব কাছাকাছি এসেছেন, কারণ নিউ ইয়র্ক সিটিতে গড়ে 375 জন আইসিইউতে থাকলে নিউ ইয়র্ক সিটি পরবর্তী ধাপে যেতে পারবে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে গড়ে এখন প্রায় 400-র উপরে আছে। সেজন্য মেয়র আশা করছেন যে তিনি যে ধারণা দিয়েছেন সবাইকে যে জুন মাসের প্রথম দিকে হয়তো এই আইসিইউ বেড, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেডের বিষয়টি তারা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন 375-এর নিচে। আরেকটি ব্যাপার তৃতীয় সেটি হচ্ছে টেস্টিং এর, এবং টেস্টিং এরটাও যদিও 1% বেড়েছে, 8% থেকে 9% হয়েছে, কিন্তু এটাও এখন গ্রহণযোগ্য মাত্রায় আছে। অর্থাৎ এর ফলে শুধু হসপিটাল অ্যাডমিশন এবং টেস্টিং এই দুটোতে পজিটিভ অবস্থায় আছে নিউ ইয়র্ক সিটি। শুধু ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যাপারে, বেডের ব্যাপারে নিউ ইয়র্ক এখনো তার লক্ষ্যে পৌঁছেনি। আশা করা যাচ্ছে জুনের প্রথম সপ্তাহে সেই লক্ষ্য অর্জন করতে পারবে নিউ ইয়র্ক। তখনই নিউ ইয়র্ক সিটি কিন্তু অর্থনীতির প্রথম ধাপ সচল করতে পারবে। সেটি হচ্ছে যে কনস্ট্রাকশন সাইট গুলো খোলা হবে, কনস্ট্রাকশন জব এবং ম্যানুফ্যাকচারিং জব। তবে এর অর্থ এই নয় যে মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু উঠে যাচ্ছে না, এটি আমাদের সাথে আরো বেশ কিছুদিন থাকবে মনে হচ্ছে, চতুর্থ ধাপ পর্যন্ত। এবং আজকে মেয়র একটি কথা বলেছেন যে উনি রিয়ালিস্টিক্যালি মনে করেন যে সেপ্টেম্বরের আগে অনেক কিছুই হয়তো আমাদের স্বাভাবিক মনে হবে না। তো তারপরে উনি শেষ কথা একটা কথা বলেছেন যে তিনি হচ্ছেন এমন একজন অবস্থায় আছেন যে তিনি কোনো অবস্থাতেই চান না, হতে দেবেন না, এটাও বলেছেন জোর সাথে, যে আরেকটা বুমেরাং নিউ ইয়র্ক সিটিতে এই করোনা ভাইরাস নিয়ে আসুক। অর্থাৎ সেই ব্যাপারে মেয়র খুব সতর্ক, এবং তিনি আজকে বিচের ব্যাপারে বলেছেন যে বিচে যেতে পারবে মানুষ, কিন্তু বিচে এখনো নামতে পারবে না, বিচে ঘোরাফেরা করতে পারবে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। এবং আজকে একটা দুঃখজনক সংবাদ আছে, রকওয়ে বিচে 24 বছরের একটি বালক, 24 বছরের একজন তরুণ আর রকওয়ে বিচে সাঁতার কাটতে গিয়ে ডুবে প্রাণ হারিয়েছেন। আর আরেকটা যেটা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর তার চিরাচরিত যে তথ্যটা দিয়েছেন তাতে মনে হচ্ছে যে উনি মোটামুটি এখন একটি অবস্থায় এসেছেন যে তিনি মনে করছেন যে নিউ ইয়র্ক স্টেটের একটা বড় এলাকায় শুধু নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার ছাড়া বাকি সবগুলো এলাকায় এখন অর্থনীতি সচল করার প্রথম ধাপে চলে এসেছে। আর তিনি আশা করছেন তারা গভর্নরের অফিস, মেয়রের অফিসের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করছেন, এবং তিনি বলেছেন যে তিনি আশা করছেন জুনের মেয়র যেভাবে বলছেন জুনের প্রথম সপ্তাহে হয়তো নিউ ইয়র্ক সিটি আর তার প্রথম ধাপ করতে পারবে। আর আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আজকে কথা উঠেছে, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে গভর্নর বলেছেন, তার সেক্রেটারিও বলেছেন যে এই পর্যন্ত প্রায় $10 বিলিয়ন নিউ ইয়র্ক স্টেট থেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট হিসেবে প্রদান করা হয়েছে। এবং তিনি আরো বলেছেন, গভর্নর আরো বলেছেন যে পরিমাণ মানুষের প্রয়োজন, জনবলের প্রয়োজন, তারা তার সবকিছু দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে আগামী কয়েকদিনের ভিতরেই এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে, যারা পাননি তারা পেয়ে যাবেন। এবং আমি একটা খবর আপনাদের দিতে চাই যে অনেকেই যারা প্রথম দিকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট গুলো পাননি তারা কিন্তু একটা ডকুসাইন ডকুমেন্ট তাদের ইমেইলে পাচ্ছেন, সেটা পূরণ করে দিলেই তাদের বকেয়া আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা তারা পেয়ে যাবেন। তবে ডকুসাইনে যে ইমেইলটি আসবে তাদের কাছে সেটি পূরণের সময় খুব সতর্ক থাকতে হবে, কারণ সেটা একসাথে 5 থেকে 6 সপ্তাহ প্রক্রিয়া একসাথে সম্পন্ন করতে হবে। অতএব সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, এবং আপনারা সবাই আপনাদের ইমেইল গুলো চেক করবেন। আর নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার এটা কিন্তু ইমেইলে পাঠাচ্ছে, এবং এটা একটি ডকুসাইন ডকুমেন্ট। আরেকটি যেটা নিউ ইয়র্ক শহরে গতকালকে 21 তারিখে যেটা মারা গেছেন তাদের সংখ্যা 109 জন, সেটা এর আগের দিন ছিল 105 জন। অর্থাৎ ধারাবাহিকভাবে একই ধারায় আছে, 109, 105, 112 এইভাবে এই অ্যাভারেজে আছে। এবং গভর্নর হিসাবে
এটা মনে হচ্ছে যে একটু সন্তোষজনক। তবে গভর্নর মনে করছেন যে যেভাবে আমরা এতদিন আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, সেটা আরো কিছুদিন রাখতে পারলে আমরা হয়তোবা আরো ভালো অবস্থানে যাব। এবার আরেকটি কথা আমি বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আবার একটু ফিরে আসি। প্রেসিডেন্ট ট্রাম্প যে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলেছেন, তিনি নিজে খাচ্ছেন 2 সপ্তাহ ধরে, তিনি আরেকদিন হয়তো খাবেন আজকে বলেছেন সাংবাদিকদেরকে, এবং তিনি খুব ভালো ফিল করছেন, তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আজকে একটি 96,000 পেশেন্ট এই ড্রাগটি ব্যবহার করার একটি ডাটা আজকে পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই কোন রকম ফল এটাতে পাননি। পেশেন্ট কিভাবে পাচ্ছেন সেটা এখন বলা মুশকিল। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গত 6 মাস ধরে তার মেডিকেল চেক আপ করাচ্ছেন না। 73 বছর বয়স্ক প্রেসিডেন্টের জন্য এটি একটি বিপজ্জনক অবস্থা বলে তার অনেক চিকিৎসকরা মন্তব্য পেশ করেছেন, এবং ন্যান্সি পেলোসি তো ঠাট্টা করে তাকে বলেছেন যে বুড়িওয়ালা প্রেসিডেন্ট। যাই হোক, এবং প্রেসিডেন্টও তাকে পাল্টা উত্তর দিয়েছে যে শি ইজ এ সিক পারসন। আমার শেষ করার আগে একটা কথা বলতে চাই, এটা আমাদের যারা বাড়ির মালিক তাদের জন্য খুব খুব হতাশার খবর। সেটি হচ্ছে যে আমেরিকাতে প্রায় 1.6 মিলিয়ন আমেরিকান স্টপড পেইং দেয়ার মর্টগেজেস। তারা মর্টগেজ দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবং তারাও বাড়ির মালিক বাড়ির ভাড়াটাদের থেকে ভাড়া পাচ্ছেন না। অতএব যদিও অনেকেই খুব ক্ষোভের সাথে এখন বলতে শুরু করেছেন যে গভর্নর কুমো নিউ ইয়র্কে যে জুলাই 20 তারিখ পর্যন্ত যে অবস্থা এভিকশনের যে ব্যাপারটি রেখেছেন, এভিকশন করা যাবে না, তার ফলে তাদের সমূহ ক্ষতি হবে। এবং তারা আরেকটা আশঙ্কা করছেন যে সকলকে হয়তো একই সাথে আদালত দেখতেও পারবে না, আদালতে কোর্টেও নেওয়া যাবে না। এর ফলে আরো মাসের পর মাস অনেকে বাড়িতে থেকে যাবেন কোর্ট প্রক্রিয়ার মাধ্যমে, এবং এতে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বাড়ির মালিকরা। এই বিষয়টি তারা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন কমিটিতে, এবং অনেকেই বলছেন যে অনেকের পক্ষে দেওয়ার সামর্থ্য থাকলেও তারা দিচ্ছেন না, তারা ওয়েট করছেন। এটি একটি অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে বাড়ির মালিক এবং বাড়ির টেনান্টদের ভিতরে। এই অবস্থাটি আমাদের কমিউনিটিতেও আছে, এবং কমিউনিটির বেশ কয়েকজন বাঙালি বাড়ির মালিক তারা বলেছেন যে আমরা ভীষণ দুরবস্থায় আছি, আমাদের কথা কেউ বলছেন না, সাংবাদিকরাও বলেন না, গভর্নরও বলেন না, মেয়রও বলেন না। এবং মেয়র আজকে কিন্তু আরো একটি কথা বলেছেন যে কোনো অবস্থাতেই কোনো বাড়ির টেনান্টকে বাড়ি থেকে বের করা যাবে না, যদি কেউ চেষ্টা করে মেয়রের অফিস থেকে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমাদের কমিউনিটিতে ঈদের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, যদিও বেশিরভাগ মানুষই বেদনা হতো, কেউ না কেউ তাদের পরিবারের তাদের বন্ধু বান্ধবদের জীবন থেকে চলে গেছেন, তাদের জীবন থেকে, সেই জন্য সবাই বেদনা হতো। আর ঈদটা এবার একদম ভিন্ন রকমের একটি ঈদ, তারপরেও অনেক মানুষ ঐতিহ্যগত ভাবে এটা পালনের চেষ্টা করছে, তারা হয়তো করবেন। আপনারা সবাই ভালো থাকুন, পরে আবার কথা। ওকে নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে দেখলাম যে হোয়াইট হাউসের যিনি প্রধান, তিনি ওয়ার্নিং দিয়েছেন যে যেভাবে ওভার রিল্যাক্স যদি হয়ে যায় তাহলে এটা মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে। হোয়াট ডু ইউ থিংক? কোনটা? মিস্টার ফাউচি, ডক্টর ফাউচি। হ্যাঁ, উনি তো বলেছেনই যে, আমি তো সেটা বলেছি নিউজে, যে যদি এইভাবে লকডাউন চলতে থাকে এটার একটা সুদূর প্রসারী নেতিবাচক প্রতিক্রিয়া হবে। জি। এবং উনি বলেননি যে লকডাউন খুলে নেন, উনি বলেছেন, উনি ওনার মন্তব্য দিয়েছেন, উনি খুব সুকৌশলে এই কথাটি বলেছেন, এবং উনি চাপের মধ্যে বলেছেন কিনা আমি জানি না, কারণ উনি চাপের মধ্যে কথা বলার লোক নন। একটা কথা হচ্ছে সত্যি যে মানুষ হাঁপিয়ে উঠেছে, এবং আরেকটা কথা তাহের খুব গুরুত্বপূর্ণ, আমার সাথে বেশ কয়েকজন ডেমোক্রেট নেতার কথা হয়েছে, এবং এরা পয়সাওয়ালা ডেমোক্রেট, এরা কেউ স্টিমুলার চেকও পায়নি, এরা কোনো ওদের ব্যবসা বাণিজ্য এখন কিছু হচ্ছে না, ডেমোক্রেট, কিন্তু তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করতে শুরু করেছে, এবং এইটা কিন্তু একটা খুব আমার কাছে খুব উল্লেখযোগ্য জিনিস মনে হচ্ছে। এবং যে বিষয়টা আজকে বাইডেনকে নিয়ে যে সমালোচনাটা শুরু হয়েছে, বাইডেন গতকালকে যে মন্তব্যটা করেছেন যে সমস্ত কালো মানুষ অশ্বেতাঙ্গরা ট্রাম্পকে সাপোর্ট করবে, তারা সত্যিকারের কালো কিনা অশ্বেতাঙ্গ কিনা সেটা বলার কঠিন। এই বিষয়ে আরো কথা বলবো, অনেক স্কুলের যে ছাত্রদের যে $420 যে ব্যাপারটা, এটা একটু আলোচনা করব। আমরা দর্শকদেরকে বলবো যে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব মৌলানা ইমাম দেলোয়ার হোসেন, যিনি বায়তুল মাউন মসজিদের খতিব এবং মসজিদ এবং কমিউনিটি সেন্টার খতিব। দেলোয়ার হোসেন, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন জনাব দেলোয়ার? জি, শুনতে পাচ্ছি। ওকে, আমরা দর্শকদের বলবো যে উনি আমাদেরকে বলবেন যে ঈদ কিভাবে, ঈদের আনুষ্ঠানিকতা ছাড়াও কিভাবে ঈদটি পালন করা যাবে। এছাড়া ডক্টর মুজিবুর রহমান আমাদের সাথে জয়েন করেছেন, যিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন, লকডাউনে নিজে কোয়ারেন্টাইনে ছিলেন এবং হাসপাতালে না গিয়ে সুস্থ হয়েছেন। তিনি তার ঘটনাগুলো বলবেন আমাদের কাছে। আমরা জনাব দেলোয়ার আপনার কাছে আসতেছি, আমরা যাচ্ছি জনাব মিস্টার গৌরব কুটারি আপনার কাছে। যে আপনি তো দীর্ঘদিন থেকে কমিউনিটিকে সার্ভ করছেন, পার্কচেস্টার ফার্মেসির আপনি প্রধান এবং প্রেসিডেন্ট। পার্কচেস্টার ফার্মেসি এই যে করোনার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে পার্কচেস্টার ফার্মেসি কিভাবে কমিউনিটিকে সার্ভ করছে? Thank you, Tahir Bhai. Salam alaikum, namaskar, adab, good evening to everybody. Thank you for bringing me on the show. It is my privilege to be here. আমি ইংলিশ এন্ড বাংলা মিক্স করবো, আমার বাংলা সবাই বুঝতে পারে। No, that's okay. Right. First of all, advance সবাইকে ঈদ মুবারক and my heartfelt condolences সবাইয়ের জন্য, যার পরিজন মারা গেছে ওনার জন্য সবাইয়ের জন্য দোয়া করি, আশীর্বাদ করি ওনার পিস অফ মাইন্ড এর জন্য, আর ওনার ফ্যামিলি স্ট্রেংথ ফুলি এটা সবকিছু টলারেট করতে পারে এই জন্য। তাইর ভাই বলতে পারি কি লাস্ট 2 months have been very hectic, very difficult সবাইয়ের জন্য, শুধু আমার জন্য নাই, সবাইয়ের জন্য। Mainly for healthcare workers it has been more challenging and more hectic, but thank God আপনার সবাইয়ের দোয়ায়, আপনার সবাইয়ের আশীর্বাদে আমি ভালো করে সবাইকে সার্ভিস এখন পর্যন্ত দিতেছি, কাকে কোনো ঔষধের জন্য না বলছি নাই। এক্সট্রা ডেলিভারি সার্ভিস অলসো আমি হায়ার করছি, কি যে মানুষ, যে পেশেন্ট সিক আছে ওনার জন্য এটা উচিত নাই কি উনি বাইরে যায় ঔষধের জন্য। আমি মোর দেন 100% এফর্টস করছি। আমার ফুল স্টাফকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলি অলসো আমাকে জয়েন করছেন। আমি নতুন মানুষ অলসো হায়ার করছি লাস্ট 2 months এ, কি সবাই টাইম টু টাইম ঔষধ পাই, আমি কাকে না বলি নাই। And everybody has supported us a lot last 2 months. So thank God we are able to serve the community in this current crisis. তো আপনার কি, যারা আমাদের ব্রঙ্কসের যে এরিয়া, আপনার যে ফার্মেসি এরিয়া, অনেক বাংলাদেশি আছেন যারা বয়স্ক, যারা বাসা আপনার দোকান থেকে ওষুধ আনতে পারবেন না, তাদের কি কোনো ডেলিভারি সার্ভিস আপনাদের আছে? Tahir bhai, since the beginning আমাকে তো এই ফার্মেসিকে more than 13 years হয়ে গেছে। আমি ফ্রি ডেলিভারি দিতেছি পুরা ব্রঙ্কসে। এখন আমার কাছে টোটাল 4 ডেলিভারি ড্রাইভার্স আছে, কি উনি নন স্টপ ডেলিভারি করতেছেন। এন্ড উনি মোস্ট অফ দ্য টাইম তো গাড়িয়েই উনার ইফতারি করে ফেলে। ইফতারি পরে উনি আবার ডেলিভারি স্টার্ট করে, তো মিনিমাম 11 to 12 আওয়ার্স কাজ করতেছে। এক ঔষধ হয় या 10 ঔষধ হয়, আমি কাকে না বলতেছি নাই। আমি রিকোয়েস্ট করি পেশেন্টকে, যদি আপনি সুস্থ আছেন, যদি কোই ফ্যামিলি মেম্বার আসতে পারেন তো আমার উপরে লিটল বিট লোড কম হবে। বাট যদি পেশেন্ট বলবে কি না কই আসতে পারে নাই, সবাই সিক আছে, বাইরে যাইতে পারবে নাই, তো আমি উনাকে সবাইকে 100% ডেলিভারি দিতেছি উইদাউট এনি চার্জ, টোটালি ফ্রি ডেলিভারি। ওকে, সো আপনার ফার্মেসিতে যদি এই ধরনের ডেলিভারির জন্য কেউ যোগাযোগ করতে চায় তাহলে কোন নম্বরে যোগাযোগ করবে? আমার ফার্মেসি এর রেগুলার আওয়ার্স আমি ওপেন আছি, এক দিন অলসো আমি ক্লোজ করছি নাই ফার্মেসি, এনি হাউ ম্যানেজ করছি। বিকজ আমি এভরি সিঙ্গল ডে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভগবানকে থ্যাংক ইউ বলি কি আমি হেলথ কেয়ার ফিল্ডে আসি, কি আমি মানুষের সেবা করতে পারি। মিলিয়ন্স অফ doctors, nurses, people like you, volunteers, Red Cross, they are working non-stop to help the mankind. So every day at the end of the day, আমি ভগবানকে thank you বলি কি ভাই thank you, আমি হেলথ কেয়ার ফিল্ডে আসি, মানুষের হেল্প করতে পারি, সেবা করতে পারি। তো between the hours of 10 to 8 ফার্মেসি এর নম্বরে কল করতে পারেন আমাকে 3478512688। অনেক পেশেন্টের কাছে আমার পার্সোনাল সেলফোন নাম্বার অলসো আছে, যদি কোনো ইমার্জেন্সি হবে তো এনি টাইম আমাকে কল করতে পারেন, আমি কিছু ম্যানেজ করে দেব ওনার জন্য। 2018939218 থ্যাংক ইউ মিস্টার গৌরব
কোঠারি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। Okay, thank you, Tahir bhai. Thank you very much. থ্যাংক ইউ। জনাব ইমাম দেলোয়ার হোসেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ঈদ মোবারক। এবং আপনি জানেন যে এবছর আপনার বাইতুল মোমিন মসজিদে তো কোনো ঈদের জামাত হবে না, ঈদের জামাত আপনারা আয়োজন করবেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শক মণ্ডলী এবং যারা আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা বাইতুল মামুরে কোনো ঈদের জামাতের ব্যবস্থা আমরা এখনো করছি না। আমরা ইতিমধ্যে সবাইকে এটা জানিয়ে দিয়েছি যে বাসায় বাসায় ওনারা ঈদের আনন্দ করবেন এবং নামাজ পড়বেন। এটি হচ্ছে আমাদের বাইতুল মামুরের বিষয়। ইনশাআল্লাহ এরপরে আর কোনো বিষয় থেকে আমি বলবো। ওকে, সো আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে কারণে আপনাকে আমরা মনে করি যে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আপনি জানেন যে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ঈদ হচ্ছে আমাদের জীবদ্দশায়। আমরা কোনোদিন এই ধরনের ঈদ দেখি নাই, যে ঈদে মানুষ ঘর থেকে বের হতে পারবে না, নামাজে যেতে পারবে না, লকডাউনে থাকতে হবে। এই অবস্থায় যে ঈদের যে আনুষ্ঠানিকতা কিভাবে পালন করা উচিত বলে আপনার সাজেশন? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি হচ্ছে যে লকডাউনের এই পরিস্থিতিতে আমরা ঈদ কি করে উদযাপন করব। জি, রমাদান আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ মেহেরবানিতে আমরা অত্যন্ত সুন্দর করে রমজান আমরা অতিবাহিত করেছি। আল্লাহ পাক যেন বাকি আজকের রাত কালকের দিনটিও যেন সহি সালামতে যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, কবুল করেন। লকডাউন অবস্থায় ঈদের আনন্দ করার সুযোগ ইসলামে রয়ে গেছে, আমি সেটা এখন বলবো। প্রথম কথা হচ্ছে যে বাসায় ঈদের নামাজ পড়া যাবে কিনা, শরিয়া ইসলামের ক্ষেত্রে কি বলে। জি, আলহামদুলিল্লাহ ইসলামে এই ক্ষেত্রে আগেরও নজির আছে। ইসলাম এই জাতীয় পরিস্থিতিতে বাসায় ঈদের নামাজ পড়া যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন ওলামায়ে কেরাম। এটা যেমন আগের ওলামা কেরাম, বর্তমান পৃথিবীর ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কের অবস্থানরত ওলামায়ে কেরামের এই ব্যাপারে একমত হয়েছেন আলহামদুলিল্লাহ, যে ওনারা মতামত দিয়েছেন যে এই অবস্থায় প্রত্যেকে বাসায় ঈদের নামাজ পড়তে পারবেন। এখন কিভাবে পড়বেন এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এই বিষয়টি হচ্ছে ঈদের জামাত করার জন্য প্রত্যেকে ওনারা বাসায় যারা অ্যাডাল আছেন, ওনারা অ্যাডালদের মধ্য থেকে, পুরুষদের অ্যাডালদের মধ্য থেকে একজনে ইমামতি করবেন, তিনি 2 রাকাত নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে ঈদের যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো ফুলফিল করবেন। শর্ত হলো যে ঈদের জন্য আমাদের প্রত্যেকের বাসায় 2-4 জন, 5 জন, 6 জন এরকম করে লোকজন আছেন। তারা আর যদি জায়গা তাহলে যিনি ইমাম হবেন তার পাশাপাশি পুরুষরা, বাচ্চারা দাঁড়ালো, ছেলে বাচ্চারা আর মহিলারা এবং মেয়ে বাচ্চারা তারা পিছনে দাঁড়িয়ে তারা 2 রাকাত নামাজ পড়বেন। এই ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের জামাত না পেলে বাসায় গিয়ে তার সবাইকে নিয়ে ঈদের জামাত পড়তেন, সেটা দলিল রয়েছে। পাশাপাশি হচ্ছে যারা ঈদের জামাতে গিয়ে নামাজ না পান তাদের করণীয় কি, ইসলাম এই ক্ষেত্রে বিধান দিয়েছেন যে তিনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। সেই ক্ষেত্রে এই সবগুলোর উপরে বেসড করে ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন এই অবস্থায় ঈদের নামাজ বাসায় পড়া যাবে। এখন খুতবা দিতে হবে কিনা, যারা এবল খুতবা দিতে পারেন ওলামায়ে কেরাম মতামত ব্যক্ত করেছেন, যারা দিতে পারেন তারা দিবেন, দিতে না পারলেও আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি খুতবাও দিতে পারলেন না, ঈদের নামাজও পড়তে পারলেন না, আপনি 6 তাকবীর কেমনে দিবেন বা 12 তারিখ কেমনে দিবেন, এটা আপনি কনফিউজে পড়ে গেলেন। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে আপনি ঈদের আনুষঙ্গিক সুন্নাহগুলো আপনি পালন করবেন। ইনশাআল্লাহ আমি পরে ঈদের দিনে করণীয়গুলো বলবো। আনুষঙ্গিক সুন্নাহগুলো, করণীয়গুলো পালন করে আপনি অ্যাটলিস্ট 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে এই 2 রাকাত নামাজ হয় সালাতুদ দোয়া হবে, নতুবা সুন্নাহ হবে, নতুবা নফল হয়ে যাবে। তাইলে অ্যাটলিস্ট এই ঈদের সালাতটাকে অনেকেই এটা মনে করেন যে সালাতুল শুকরের মতো, আল্লাহর শুকরিয়া আদায় করা, যে 1 মাস রোজা রাখার আল্লাহ তৌফিক দিলেন, এত নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ একটি মাস আমাদেরকে দিলেন। সেই ক্ষেত্রে তিনি অ্যাটলিস্ট 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এছাড়া যদি তিনি নামাজ নাও পড়েন কোনো অসুবিধা নাই ইসলামে, কিন্তু বাকি সুন্নাহগুলো পালন করলেন, আপনি গোসল করলেন আর নতুন জামা কাপড় পরলেন, তাকবীর দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, আমি এটা একটু পরে বলবো। আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে এটাই যে এই অবস্থায় প্রত্যেকে তাদের ঘরে আপনারা ঈদের জামাত করতে পারেন, ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। জাযাকাল্লাহু খাইর।
ইমাম দেলোয়ার হোসেন আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, যিনি আপনাদের সবার পরিচিত এবং বিশিষ্ট একজন চিকিৎসক, এবং তিনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং নিজে ঘরে থেকে নিজে সুস্থ হয়েছেন। আমরা তার কাছ থেকে তার ঘটনা জানবো। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন অ্যাটর্নি নাজমুল আলম, আমরা তার কাছে জানবো ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়। তার আগে বাংলাদেশ থেকে একজন আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা তার কাছে একটু জাস্ট শুনে আসবো যে তিনি হচ্ছেন নারা নিউজ থেকে আমাদের যোগ দিয়েছেন এবং অনেকগুলো মিডিয়া এবং সংবাদপত্র সহ বিভিন্ন জায়গায় তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে যেখানে বাংলাদেশে হাসপাতালে রোগী নিচ্ছে না, যেখানে বাংলাদেশে ডাক্তাররা রোগী দেখেন না, যেখানে কেউ কারো কবরের পাশে যায় না, লোক লাশ অনেক সময় পড়ে থাকে, কেউ কবর দিতে যায় না, সেখানে তিনি প্রায় 55টি লাশ দাফন করেছেন, সৎকার করেছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে। এবং তাকে বাংলাদেশে আমরা তার কাছে যাব যে আপনার মধ্যে এই যে বোধোদয়, এই প্রেরণাটা কিভাবে আসলো আমরা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তাহের ভাই। আমি প্রথমেই টাইম টিভি এবং দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই, পাশাপাশি সহমর্মিতা জানাই নিউ ইয়র্কবাসীর জন্য, আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। সেখানে করোনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রথমে বাংলাদেশে যখন করোনা আক্রান্ত হয়ে একজন দুজন করে মারা যাওয়া শুরু হলো, তখন দেখতে পেলাম যে মৃতদেহ গ্রহণ করার জন্য কিংবা দাফন করার জন্য কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী কেউ এগিয়ে আসছে না। এমনকি মেডিকেল স্টাফরা পর্যন্ত কোনো সুরাহা করতে পারছে না। তখনই মানসিকভাবে আমি প্রস্তুতি নিই যে আমাদের যে মানব জন্ম, এটাকে সার্থক করার জন্য এবং শতাব্দীতে এই ধরনের যে সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাটা কাজটাকে কাজে লাগানোর জন্য যে মানুষ হিসাবে আমরা এই মানবিক দায়িত্বটা পালন করতে চাই। অনেকেই আমাদের বাধা দিয়েছেন, অনেকেই পরামর্শ দিয়েছেন যে এটা খুব ভয়াবহ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল মহান রাব্বুল আলামিনের প্রতি, এবং যে অবশ্যই তিনি তার আশরাফুল মাখলুকাতকে রক্ষা করার কোনো না কোনো একটা উপায় দিবেন। এবং আমরা আজকে 1.5 মাস যাবৎ 2 মাস হতে চললো কাজ করছি। আমাদের টিমে প্রায় 70 জন কাজ করে, ত্রাণ এবং দাফন কাফন, টেলিমেডিসিন, বিনামূল্যে সবজি বিতরণ, স্যানিটাইজার বিতরণ। তাতে একজন সদস্য মাত্র আক্রান্ত হয়েছেন এবং তিনিও সুস্থ হয়ে গেছেন আল্লাহর রহমতে। আজকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসবেন। এছাড়া আমরা কয়েক দফা পরীক্ষা করিয়েছি, তাতে আমরা সবাই সুস্থ আছি। এবং আমার ভাই প্রশ্নটি যদি আবার করেন। আমি তো শুনতে পাই, উত্তর দিব। তাহেরের সাউন্ড আসতেছে না। আপনি তো মুসলমান ছাড়াও হিন্দুদেরকেও সৎকার করেছেন, কতজন মুসলমান এবং কতজন হিন্দুকে সৎকার করেছেন? এই 55 জনের মধ্যে 5 জন ছিল স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে, কিন্তু করোনা আতঙ্কের কারণে এখন স্বাভাবিক মৃত্যুতেও মানুষ এগিয়ে যায় না। এই 5টা তাদের পরিবারের আহ্বানে আমাদের করতে হয়েছে। এছাড়া আমরা এই পর্যন্ত 10 জন হিন্দু নারী পুরুষকে সৎকার করেছি এবং বাকিরা সবাই মুসলিম। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা যে অনেক সময় আমার দেখা মতে এইরকম হয়েছে যে বাড়ির বহুতল ভবনের সিঁড়িতে মৃতদেহ পড়েছিল এবং বাড়ির এক কর্নারে মৃতদেহ পড়েছিল, পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ এগিয়ে আসে নাই। তো আমাদের দেশে যে একটা মানবিক সংকট সৃষ্টি হচ্ছে, আমার আহ্বান থাকবে যেন আমাদের করোনাকে অবশ্যই ভয় পাওয়া উচিত, তবে সাথে সাথে সচেতনতাও দরকার। আমাদের দেশে চায়ের দোকানদার, বিপণী বিতানে আমরা খুব সোশ্যাল হয়ে যাচ্ছি, আমরা যে সোশ্যাল ডিস্টেন্স মানছি না, কিন্তু কোথাও যদি শুনি যে কেউ আক্রান্ত হয়েছে কিংবা কেউ মারা গেছে করোনায়,
তখন আমরা ওই বাড়ির সামনে দিয়ে কিংবা ওই এলাকা দিয়ে চলাচল করি না, যেটা আমাদের মধ্যে একটা নৈতিকতার পরাজয় বলে মনে করি। আমি তাহের ভাই আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, করোনার ভবিষ্যৎ নিয়ে। আমরা যে ডেড বডি গুলি গোসল করাই সৎকার কিংবা দাফনের আগে, সেখানে আমরা একটা বিশেষ ধরনের উপসর্গ দেখতে পাচ্ছি গত 2 দিনে 3টা ডেড বডির মধ্যে, যে শরীরের বিভিন্ন অংশে আপনার নীল কালচে ধরনের স্পট, কালচে লাল ধরনের স্পট শরীরের মধ্যে পড়ছে ছোপ ছোপ আকারে, যেটা আপনাদের আমেরিকাতে প্রথম শিশুদের মধ্যে দেখা দিয়েছিল। যদি আল্লাহ না করুক, যদি আমেরিকার এই সিমটমের সাথে আমাদের দেশের সিমটম গুলি মিলে যায়, তবে আমাদের জন্য হয়তো সামনে খুব একটা ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। থ্যাংক ইউ জনাব মাকসুদুল আলম খন্দকার খুরশেদ, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার সময় থাকলে আমাদের সাথে অবস্থান করে আমরা যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনাকে করবো। আমরা যাচ্ছি ডাক্তার মুজিবুর রহমান মজুমদার আপনার কাছে। জনাব মজুমদার, আপনাকে ওয়েলকাম করছি আমাদের অনুষ্ঠানে। ইটস বিং লং টাইম আপনাকে দেখি নাই। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ টাইম টিভির দর্শক, এবং ধন্যবাদ আমাদের এই ভাই বাংলাদেশ থেকে যাকে আপনি আনছেন। আমি সত্যি হ্যাটস অফ টু হিম। উনি বাংলাদেশের বিপর্যয়ের সময় যেভাবে এগিয়ে আসছেন মানবতার সেবায়, এটা বাংলাদেশ না সারা বিশ্বের জন্য একটা এক্সাম্পল। আমি আশা করব ওনারকে দেখে বাংলাদেশে আরো লোক এগিয়ে আসবেন এই মহান কাজের জন্য। আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে সর্বশেষ যখন আমার কথা হয় প্রায় মাসখানেক আগে, আপনি বললেন তাহের ভাই আমার নিজের করোনার পজিটিভ হয়েছে এবং আমি লকডাউনে আছি। এরপরে আপনার সাথে আর যোগাযোগ হচ্ছিল না, ফোন ধরছিলেন না। তারপরে আমরা বললাম যে আপনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন, এবং পরে যখন আপনার সাথে আমরা কথা বললাম তখন আপনি বললেন যে আমি নিজে করোনা আক্রান্ত হয়েছিলাম এবং শ্বাসকষ্টও ছিল, কিন্তু আমি মনে করেছিলাম যে আমি হাসপাতালে না গিয়ে দেখি নিজের ট্রিটমেন্টে নিজে ভালো হতে পারি, এবং সেটা সাকসেসফুল হয়েছে। আপনার সেই ঘটনা আমরা জানতে চাই। ধন্যবাদ। আপনি জানেন করোনার এই জিনিসের শুরু হওয়ার আগে মনে হয় আমি আপনাদের সাথে টিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম, অলমোস্ট 2 মাসের উপরে হবে। আমি বর্ণালী আমাদের নাজমুল ভাই ছিল। তো তখনই আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করতেছিলাম যে এটা একটা মারাত্মক অসুখ, এবং সবাই যাতে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর হ্যান্ড ওয়াশিং কিভাবে করতে হবে, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করছি সেদিন। যেহেতু আমি একজন চিকিৎসক এবং আমি ইন্টেন্সিভ কেয়ার বা আইসিইউ চিকিৎসক, পালমোনোলজিস্ট, আমার এক্সপোজার টু ডাইরেক্ট টু দ্য পেশেন্ট ইজ মাচ হায়ার দেন অনেকের তুলনায়। আর আমি যেখানে কাজ করি ব্রুকলিনে, সেখানে এই পেশেন্টও অনেক বেশি। আপনারা নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্কেও সবচেয়ে বেশি পেশেন্ট কিন্তু এই ব্রুকলিনেই হয়েছে, এবং আমাদের হসপিটাল ইজ ওয়ান অফ দ্য মেইন হসপিটাল ছিল করোনা ভাইরাসের জন্য। এবং এটা শুরুর দিকে থেকে আমাদের হসপিটালে পেশেন্ট ছিল, আইসিইউ পেশেন্ট ছিল, যাদেরকে আমার ট্রিট করতে হচ্ছে। আনফরচুনেটলি অনেকের মতো আমি এফেক্টেড হয়েছে, আমাদের সাথে আমার আরো 2 কলিগও এফেক্টেড হয়েছে, যারা 3 জনই আমরা করোনা পজিটিভ হয়ে গেছিলাম। তো আমার যেটা প্রথম দিকে হয়েছিল যে আমি ঠিক বুঝে উঠতে পারি নাই যে আমার আসলে করোনা হয়েছে কিনা, কারণ মানসিক ভাবে শারীরিক ভাবে অতটা খারাপ লাগতেছিল না, একটু কাশি টাশি ছিল, বাস কাজ করে যাচ্ছিলাম। মার্চের মাঝামাঝি একদিন রাত্রেবেলা খুব জ্বর আসলো, সেদিকে বুঝতে পারলাম যে না, এটা স্বাভাবিক না। আর আল্লাহর রহমতে আমি খুব একটা সচরাচর অসুস্থ হই না। তো ওইবার যখন জ্বর আসলো এবং শরীর ব্যথা, শীত করতেছে, আমার নিজের কাছে ক্লিয়ার লাগলো যে না, কি আমার করোনা হয়ে গেল কিনা, কারণ আমি যেহেতু তার আগেই কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের পেশেন্টের উপরে এক্সপোজ ছিলাম। তো আমি এরপর দিন যে হসপিটালে টেস্ট করলাম, টেস্টের রেজাল্ট আসতে 2-3 দিন সময় লাগছে, বাট যেহেতু সিমটম আমি পেয়ে যাচ্ছিলাম যে এটা মনে হয় করোনা ভাইরাসের, তো আমি বেসিক্যালি বাসায় লকডাউনে চলে গেলাম। আমি আমার নিজস্ব আলাদা রুম নিলাম, আমার ওয়াইফকে বললাম যে তুমি আরেকটা রুমে থাকো। আনফরচুনেটলি এটা টু লেট, সে এফেক্টেড হয়ে গেল করোনা দিয়ে। তো ওর আমার মতো এত সিরিয়াস হয়নি, বাট আমার যেটা হচ্ছে প্রথম 2 সপ্তাহ সাংঘাতিক জ্বর যায় না, ভীষণ শীত লাগতো, বিশেষ করে রাত্রেবেলা শরীর খুবই দুর্বল হয়ে গেল। আমার মেমোরিতে মনে অনেক কিছু ভুলে যাচ্ছি, দিন রাতের ডিস্টিংশন, তারপরে খাওয়া বা স্মেল বা যে এটা সব চলে গেল। এবং একটা পর্যায়ে এতটা উইক হয়ে গেলাম যে বিছানা থেকে উঠে কিছু করাও অসম্ভব হয়ে দাঁড়ালো, আর আমার অক্সিজেন আস্তে আস্তে কমা শুরু করলো। তো চিন্তা করতে থাকলাম যে আমি কি হসপিটাল যাব না
বাসায় এটা ট্রিটমেন্ট করব। তো আমি আমার বন্ধু বান্ধবকে ডাকলাম, ওরা আমার ব্লাড টেস্ট করলো, নিয়ে গেলো ব্লাড। তারপরে কোম্পানিকে বললাম যে আমাকে অক্সিজেন দিয়ে যাও বাসায়, তার অক্সিজেন দিয়ে আসলো। তো যেসব জিনিসগুলো আমি হসপিটালে হয়তো করতে পারতাম, এক্সেপ্ট ইন্টুবেশন, বাকি জিনিসগুলো আমি চেষ্টা করলাম যে বাসায় করার। এবং আমি অত্যন্ত প্লিজ যে আমাকে আমার বন্ধু বান্ধব এবং আমার এরা খুবই সাপোর্ট করছে, এবং আমার যা যা দরকার ছিল সবই আমার জন্য এনে দিচ্ছে বাসায়। খাওয়া দাওয়া থেকে সেদিকে কোনো কমতি হয়নি। তো প্রথম 2 সপ্তাহ খুবই জ্বর ছিল। আমি সবার মতো প্রথম দিকে যেহেতু ক্লোরোকুইন আমি খাই এবং জিথ্রোম্যাক্স বা এজিথ্রোমাইসিন খাই, যেটা এখন প্রমাণিত যে এগুলোতে আসলে কোনো কাজ হয় না, বরং আপনি আজকে গতকাল একটা স্টাডি বেরিয়েছে, আপনি দেখছেন যে যারা জিথ্রোম্যাক্স এবং ক্লোরোকুইন নেয় তাদের 39% হায়ার মর্টালিটি। তো যেহেতু এটা প্রথম দিকে ছিল, তখনও আমরা জানতাম না যে আসলে এতে ট্রিটমেন্ট কিভাবে হবে। আমি সবার মতো আমিও তখন নিয়েছি, কিন্তু খুব একটা উপকার পাইনি। এছাড়া আমি বেসিক্যালি সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি, টাইনাল জ্বরের জন্য হাই ডোজে ভাইটামিন খেয়েছি, জিঙ্ক খেয়েছি, তারপরে ভ্যাপার থেরাপি করছি কাশির জন্য। তো সব মিলে আস্তে আস্তে 2 সপ্তাহ প্রথম যে জ্বর ছিল, জ্বর আসতে যাওয়ার পরে দুর্বলতাটা প্রচন্ড ছিল, এবং একটু হাঁটলে শ্বাসে কষ্ট হতো, অক্সিজেন থাকতো না। তো এই অক্সিজেন নিয়ে নিয়ে হাঁটতাম। আস্তে আস্তে ওভার 6 সপ্তাহ থেকে 7 সপ্তাহের মধ্যে আস্তে 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 এগুলো আসছে। আবার সাথে সাথে একটু এক্সারসাইজ করা শুরু করলাম যে উইকনেসটা কাটে ওঠার জন্য। সব মিলেই আস্তে 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 সিমটম গুলো চলে গেল। এখনো মাঝে মাঝে একটু হালকা কাশি থাকে, বাট এটা তেমন কোনো ইয়ে না। এখন আমি অলরেডি কাজে জয়েন করছি, এবং এটা হলো আমার ঘটনা আর কি। করোনা ভাইরাস সম্বন্ধে তো আপনারা এখানে অনেকবার আলোচনা করছেন। আমি শুধু একটা কথাই বলবো যে এটা এটা ডেডলি ডিজিজ অনেকের জন্য। এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। কার কখন হতে পারে এটা কেউ বলতে পারে না, এবং এটার আউটকাম যে শুধু বয়স্ক অসুস্থ থাকলেই যে তাদের আউটকাম খারাপ হবে তা না। আমাদের হসপিটালে আমরা দেখছি ইয়াং পার্সন যার কোনোদিন কোনো অসুখ নাই, তারাও এই করোনা ভাইরাসে রোগী হয়ে আসাতে কিছুদিনের মধ্যে 2-1 দিনের মধ্যে মারা গেছে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে এটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য, এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ঘন ঘন হাত ধোয়া, এবং মাস্ক পরে চলা, যাতে করে নিজেকে প্রোটেক্ট করা হয় এবং অন্যদেরকে প্রোটেক্ট করা হয়। আর আর প্রেজেন্টেশন হিসেবে এটা খুবই আশ্চর্যজনক একটা ভাইরাসের ডিজিজ, যেটা আমরা সচরাচর অন্য কোনো ভাইরাসে দেখি না। এটা সমস্ত অর্গান সিস্টেমকে এফেক্ট করে। কেউ হয়তো আসতেছে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে, কেউ হয়তো আসতেছে স্ট্রোক নিয়ে, এবং স্ট্রোকও নর্মাল যেভাবে আমরা দেখি আগে স্ট্রোকের পেশেন্ট, যেমন ধরো 2 ভাবে একটা স্ট্রোক দেখি আমরা, আইদার আর্টেরিয়াল থ্রম্বোসিস হয় অথবা ভেনাস থ্রম্বোসিস হয়। এইটাতে 2 দিকে থ্রম্বোসিস হয়, এবং এটা খুবই আশ্চর্যজনক একটা ভাইরাসের অ্যাকশন। এটা ব্লাড ভেসেলে এফেক্ট করে। আপনি আগে শুনলেন এই ভাইয়ের কাছ থেকে, বাংলাদেশ থেকে, যে ওনারা যখন বডি ধুতে যাচ্ছেন ওনারা দেখতেছেন বডির মধ্যে কালো কালো র্যাশের মতো। এই জিনিসটা হচ্ছে, এটা আমরা বলি পেটিকিয়া অথবা লেভিডোরিটিকুলারিস। আপনি যে ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ক্লট হয়ে এই জিনিসগুলো স্কিনের মধ্যে এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে। অনেকে শুধু এটা নিয়ে আসতেছে, অনেকের আপনার পায়ে ব্লাড ভেসেল ব্লক হয়ে পা কাটতে পর্যন্ত হচ্ছে। তো এই অসুখটা একটা অত্যন্ত আশ্চর্যজনক একটা ভাইরাসের অসুখ, যেটাতে কিডনিতে এফেক্ট করে, লিভার এফেক্ট করে, লাং এফেক্ট করে, বড় এমন কোনো কিছু নাই। ব্রেইন এফেক্ট করে, স্পেশালি ব্রেন স্টেমে স্ট্রোক করে, এমন কিছু নেই যেটা এটা করে না। এবং এটা আমরা এখনো, আমি বলবো যে আমরা একটু আর্লি ফেজে আছি। আগামী হয়তো আরো কয়েক মাসের মধ্যে আমরা আরো দেখবো এটার নানা ধরনের প্রেজেন্টেশন। আপনারা শুনছেন এর মধ্যে বাচ্চাদেরও সাংঘাতিক রকম একটা কাওয়াসাকি বলে একটা ভাস্কুলার ডিজিজ হচ্ছে এটার থেকে। এবং আরো আজকে একটা খবর আসছে, প্রেগনেন্সিতে প্রেগনেন্ট মাদারের এই ডিজিজ যদি থাকে তার ফিটাস বা ভ্রূণের যে বাচ্চা তার মধ্যে এফেক্ট করতেছে। তো এটা একটা আশ্চর্যজনক অসুখ। তো আমি এই জন্য সবাইকে আবার অনুরোধ করবো, যেটা আমি এই করোনা ভাইরাসের প্রথম থেকে সবাইকে বারবার অনুরোধ করছি, সবচেয়ে বিশেষ যে এটাকে সিরিয়াসলি নেন, নিজেকে প্রোটেক্ট করেন, সবাইকে প্রোটেক্ট করেন। ধন্যবাদ। একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন আপনার মতো, এবং তারা এখন কাজে যোগদান করেছেন অথবা ঘরে এখন রেস্টে আছেন, হসপিটাল থেকে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদের কি এটা আবার হতে পারে এই অবস্থার মধ্যে? এখন পর্যন্ত একটা জায়গাতে দেখা গেছে উহানে, যে কিছু কিছু লোক যাদের ইভেন অ্যান্টিবডি পজিটিভ, যাদের আগে করোনা ভাইরাস ইনফেকশন হচ্ছে, তাদের কিছু কিছু লোকের আবার ইনফেকশন হচ্ছে। কিন্তু এটা এখনো ক্লিয়ার না যে আসলে এটা কি মিসডায়াগনোসিস কিনা। আমরা এখনো শিওর না যে হবে কিনা। তবে
যাদের করোনা ভাইরাস যেমন আমার হয়েছে, আমি আমার অ্যান্টিবডি টেস্ট করছি, আমার অ্যান্টিবডি পজিটিভ, তার মানে আমার এখন বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন এই অ্যান্টিবডিটা কতটা প্রিভেন্টিভ আবার নতুন করে করোনা ভাইরাস এফেক্টে, এইটার স্টাডি এখনো এই ব্যাপকভাবে আসে নাই। আশা করা যায় ধরেন এই যে এখন যে আমরা শুনতে পেলাম যে উহানে আবার একটা সেকেন্ড ওয়েভ আসতেছে, আমেরিকা তো বলতেছে যে উইন্টারের দিকে বা ফলের দিকে একটা সেকেন্ড ওয়েভ আসবে। ওই সময় যখন যদি দেখি যে আমরা যে সেকেন্ড ওয়েভ যখন আসছে, যারা আগের বারে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে এবং ভালো হয়ে গেছে, তাদের কি পার্সেন্টেজ আবার করোনা ভাইরাস এফেক্ট হচ্ছে। যদি তাদের তেমন কেউ না হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের অ্যান্টিবডিটা তাদেরকে প্রোটেক্ট করতেছে। আর যদি দেখি যে না, তাদের মধ্যে একটা পার্সেন্টেজ এফেক্টেড হচ্ছে এবং সেই এফেক্টেডটা কতটা সিভিয়ার সেটাও দেখতে হবে, যেটা কি হালকা একটা অসুখ হয়ে গেছে নাকি আরো সিভিয়ার হয়েছে। এগুলো এখন অনেক অজানা কোশ্চেন অনেকেই আছে, আমাদেরও ডাক্তার সমাজের মধ্যে, চিকিৎসক সায়েন্টিস্টের মধ্যে আছে। এগুলি নিয়ে ব্যাপকভাবে কাজ হচ্ছে সব জায়গাতেই। আশা করা যায় বেশ কিছু আগামী কয়েক মাসের মধ্যে এগুলোর অনেকগুলো অ্যান্সার আমরা পেয়ে যাব। তবে নর্মালি অন্যান্য ভাইরাসে যা হয়, যদি অ্যান্টিবডি তৈরি হয় পার্টিকুলার ভাইরাস এগেনস্টে, সেটা তাকে প্রোটেক্ট করে। কিছু কিছু ভাইরাসে আমরা লাইফ লং প্রোটেকশন পাই, যেমন ধরেন কারো যদি মিজলস হয় কখনো এবং সেই অ্যান্টিবডি যে তৈরি হয় তাতে তাদের লাইফ লং রেজিস্ট্যান্স হয়ে যায় মিজলস দিয়ে, তাদের জীবনে কখনো মিজলস হবে না। অন দ্য আদার হ্যান্ড ফ্লু যেমন বা ইনফ্লুয়েঞ্জা, সেটা একটা ভাইরাস, কিন্তু এটার প্রোটেকশনটা থাকে 1 বছর, যে জন্য আমাদের প্রতি বছরই ফ্লু শট নিতে হয়। তা আমরা এখনো জানি না করোনা ভাইরাসটা কিভাবে অ্যাক্ট করবে ভবিষ্যতে। এটা কি পার্মানেন্ট ইমিউনিটি দিবে, না এটা কি টেম্পোরারি ইমিউনিটি দিবে, না কি দিবে, এখন আমরা এটা পরিষ্কার না। এটা এখন রিসার্চের বিষয়। জি জি, রিসার্চ, এবং দেখতে হবে যে এটা বিহেভিয়ারটা কি, এই ভাইরাসের বিহেভিয়ারটা ভবিষ্যতে কি হয়, এটা এখন ঠিক পরিষ্কার হয়নি আমাদের কাছে। থ্যাংক ইউ ডক্টর মুজিব। আপনি আমাদের 2টা প্রশ্ন আছে আপনার কাছে, পরে আসবে সময় থাকে আপনার। আমি আমাদের আরেকজন প্যানেলিস্ট আছেন অ্যাটর্নি নাজমুল আলম, আপনার কাছে যাচ্ছি। নাজমুল আলম সাহেব, আপনার কাছে কি কোনো তথ্য আছে লেটেস্ট ইমিগ্রেশনের ব্যাপারে? জি, আমার কাছে লেটেস্ট যেটা আসছে সেটা আসছে যে আজকে কলম্বিয়া ইউনিভার্সিটি, এটা নিউ ইয়র্কে, আপনি জানেন যে ওয়ান অফ দ্যাট দ্য রিনাউন্ড ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এরা ওই আপনার ইমিগ্রেশনের উপরে এরা ট্র্যাকিং করতেছিল, যেটা জন হপকিন্স ইউনিভার্সিটি ট্র্যাকিং করে আপনার করোনা ভাইরাসের উপরে। তো জন হপকিন্স করে করোনা ভাইরাসের উপরে, কলম্বিয়া ইউনিভার্সিটি ট্র্যাকিং শুরু করছে আপনার ইমিগ্রেন্টদের উপরে, লিগাল এবং ইলিগাল ইমিগ্রেন্টদের উপরে যে কি ফ্যাক্ট। আজকে ওরা একটা রিপোর্ট ছাপাইছে, সেই রিপোর্টটা আমি দেখলাম। সেখানে ওরা বেশ কিছু আপনার ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স দিয়েছে, এবং তাতে মনে হচ্ছে যে এই লকডাউনটার পরে যদি কেউ ভিকটিম হয়, তা মোস্ট লাইকলি ইমিগ্রেন্ট কমিউনিটির লোকজন হবে। ওইটারই একটা হিসাব তারা দিয়েছে, এবং এটা আশা করি অনেকেরই অনেক জিনিস খোলাসা করবে, যে অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট, তারপরে আপনার ওই যে স্টিমুলাসের চেক, এইগুলো নিয়ে অনেকেরই অনেক কমপ্লেইন আছে। আমার মনে হয় যে এই স্ট্যাটিস্টিক্স হয়তো এই কমপ্লেনের অনেকটা উত্তর দিবে। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে টোটাল আপনার এসেনশিয়াল ওয়ার্কার যারা আছে তাদের সর্বমোট সংখ্যা হচ্ছে 8 লক্ষ। 8 লক্ষ এসেনশিয়াল ওয়ার্কার, এরা হচ্ছে ইমিগ্রেন্ট। তো এসেনশিয়াল ওয়ার্কার বলতে আপনার ডাক্তার, তারপরে নার্স, হসপিটালের যারা অন্যান্য কাজে কর্মরত তারা থেকে শুরু করে ট্রেনের অপারেটর থেকে শুরু করে ইভেন আপনার যারা মোটর গ্যারেজে কাজ করে তারাও এসেনশিয়াল ওয়ার্কার এই লকডাউনের টাইমে। এই 8 লক্ষ লকডাউনের সময় 8 লক্ষ এসেনশিয়াল ওয়ার্কারের মধ্যে 4,50,000 হচ্ছে ইমিগ্রেন্ট, যাদের বৈধ কাগজপত্র আছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা, এই এসেনশিয়াল ওয়ার্কারদের মধ্যে 3,50,000 ওয়ার্কার হচ্ছে যারা ইলিগাল অথবা আনডকুমেন্টেড। সো থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড। এই লকডাউনের সময় 3.5 লক্ষ লোক যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তারা কিন্তু আমেরিকাতে সাপোর্ট দিয়ে যাচ্ছে ফ্রন্ট লাইনে। অন্যদিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফেডারেল স্টিমুলাস চেকস এর ব্যাপারে ওরা যেটা বলেছে সেটা হচ্ছে যে $2 ট্রিলিয়ন দেওয়া হয়েছে আমেরিকান ফ্যামিলি গুলোকে হেল্প করার জন্য। এটার মধ্যে লিগাল ইমিগ্রেন্টস, তারপরে আপনার সিটিজেন, সবাই। দেখা যায় যে প্রায় 12 লক্ষ সিটিজেন অল ওভার আমেরিকাতে এদেরকে স্টিমুলাস প্যাকেজের যে চেকগুলো থেকে বঞ্চিত করা হয়েছে, বিকজ কারণ হিসাবে তাদের স্পাউসের নামে কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল না, অথবা আপনারা জানেন যারা ট্যাক্স ফাইল করে তারা ITIN নাম্বার, একটা টেম্পোরারি নাম্বার দেওয়া হয় জাস্ট ফর ট্যাক্স ফাইলিং সার্ভিস। এই নাম্বারগুলো অনেকেরই ছিল, হয়তো অনেক ট্যাক্স ফাইলিং এ
তাদেরকে স্টিমুলাসের এই চেক গুলা ডিনাই করা হয়েছে। কাজে এইটা অনেক প্রশ্নের জবাব হয়তো পাবেন, অনেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে আমি চেক পাই নাই, আমরা সিটিজেন, হয়তো সিটিজেনের সাথে আরেকজন আছেন তার হয়তো এক্স্যাক্টলি ওয়ার্কেবল সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি না থাকে, মেবি দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। এই ধরনের প্রায় 12 লাখ লোককে ডিনাই করা হয়েছে স্টিমুলাস প্যাকেজ থেকে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কলম্বিয়া ইউনিভার্সিটি যে জিনিসটা প্রেডিক্ট করতেছে সেটা হচ্ছে পাবলিক চার্জ। এই পাবলিক চার্জ নিয়ে আমরা লকডাউনের পূর্বে বহু আলোচনা করেছি। গত ফেব্রুয়ারি মাস থেকে এই পাবলিক চার্জটা চালু হয়েছে, ইট ইজ দ্য ল। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি টাইম টেলিভিশনে। এই পাবলিক চার্জটা আবার সামনে উঠে আসতেছে অ্যাজ সুন অ্যাজ লকডাউন ইজ ওভার। এই পাবলিক চার্জটা কিভাবে কোভিড-19 এর সাথে পাবলিক চার্জটা কোলাইড করবে এবং আনএমপ্লয়মেন্টটা কিভাবে এটা কোলাইড করবে, এটা একটা দেখার বিষয়। তবে আমি যেটা প্রিডিক্ট করতেছি সেটা হচ্ছে যে পাবলিক চার্জটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা এখন থেকে সিটিজেনশিপের জন্য অথবা গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করবেন। মনে হচ্ছে যে এটা গ্রিন কার্ডের জন্য ডিজাইনও করা হয়েছে যারা গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করবেন, বাট আলটিমেটলি হয়তোবা এটা সিটিজেন পর্যন্ত গড়াতে পারে যারা সিটিজেনের জন্য দরখাস্ত করবেন। কাজেই আমি বলবো যে আপনারা যখন কোনো সরকারি সুবিধা নিবেন সেই ক্ষেত্রে আপনারা একটু আপনাদের ইমিগ্রেশনের ব্যাপারগুলো বিবেচনা করে দেখবেন যে এটা পাবলিক চার্জের মধ্যে পড়বে কিনা। যদি এটা পাবলিক চার্জের মধ্যে পড়ে তাহলে কিন্তু কোভিড-19 এর কারণে কিন্তু আমার মনে হয় না যে ওরা কোনো ধরনের ওয়েভার দিবে। ওয়েভার জিনিসটা কোভিড এর মধ্যে পড়ে না। কোভিড এর মধ্যে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে যে আপনি টেম্পোরারি কোনো অ্যাসিস্ট্যান্স পেয়েছেন কিনা। মানে যেমন মনে করেন এখন যদি আপনি কোনো জায়গায় কোভিড-19 হয়েছিল কিনা অথবা এই মুহূর্তে আপনি পজিটিভ আছেন কিনা, এটা নিউ ইয়র্ক স্টেটের থেকে আপনার সমস্ত ল্যাব এবং অনেক প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে যে উইদাউট ইন্স্যুরেন্স আপনি এই টেস্টগুলো করাতে পারেন। এইটার জন্য কিন্তু আপনি পাবলিক চার্জে পড়বেন না। কিন্তু যদি ফুড স্ট্যাম্প গ্রহণ করেন, তারপরে যদি আপনি হাউজিং অ্যাসিস্ট্যান্স নেন, দিস ইজ স্টিল ইজ গোইং টু বি আ পাবলিক চার্জ। ফাইনালি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2020 এই বছরের শুরুতেই কয়েকটা নতুন ইমিগ্রেশন আইন কার্যকরী করা হয়েছে। যেহেতু এই বছরের শুরুটাই হয়েছে কোভিড-19 দিয়ে, কাজে ইমিগ্রেশনের এই নতুন আইনগুলো সম্বন্ধে অনেকেই অবগত না। তা আমি একটু হাইলাইট করতে চাই, যারা এটা কি আমরা ইমিগ্রেশন যে নতুন আইন যেগুলো, এটা কি আমরা অন্য কোনো অনুষ্ঠানে আলোচনা করতে পারি কালকে? হ্যাঁ শিওর, কোনো অসুবিধা নাই। ইমিগ্রেশনের নতুন আইন নিয়ে জি আমার মনে হয় কালকে আমাদের দর্শক যারা আছেন তারা কালকে আমাদের সাথে আসলে আমরা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। আপনার কাছে পরে আসবো। আমি ইমাম দেলোয়ার হোসেন আপনার কাছে যাচ্ছি, কারণ আমাদের ভিউয়ারদের অনেকেই আমি দেখতে পাচ্ছি তারা দাবি জানাচ্ছেন যে নামাজ কিভাবে পড়বেন বা এই বিষয়ে আপনার কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন আছে কি? জি, জাযাকাল্লাহু খাইরান। আমি যেটা বলছিলাম যে ঈদের দিনের করণীয় অনেকগুলো কাজগুলো আছে যেগুলোতে আমরা সওয়াব পেতে পারি, ঈদের আনন্দ উপভোগ করতে পারি এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান আমরা ফলো করতে পারি। ঈদের দিনের কয়েকটি করণীয়, তার একটি হচ্ছে তাকবীর দেয়া। যারা পুরুষ তারা বড় করে তাকবীর দিবেন, আর যারা মহিলারা তারা আস্তে আস্তে তাকবীর দিবেন। আল্লাহ সুবহানাহু সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছে লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ যেভাবে তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, পথ নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা করো, আল্লাহর মহানত্ব তোমরা ঘোষণা করো। তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। নতুবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে আল্লাহু আকবার 3 বার বা 2 বার, দুইটাই সহি, যে কোনো একটা পড়তে পারেন। এটা হচ্ছে সুন্নাত তাকবীর। এইটা যেদিন মনে করেন আগামীকাল সূর্য অস্তের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর চলবে। সেজন্য আপনারা যখন এই স্বাভাবিক অবস্থায় থাকেন, আপনি রুমে আছেন, এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, ঘুম থেকে উঠলেন, তারপরে আপনি বাথরুমে না, আপনি স্বাভাবিক অবস্থায় যখন রুমে থাকেন তখনই আপনি এই তাকবীরগুলো দিবেন আনটিল কালকে সন্ধ্যার পর থেকে নিয়ে আর আগামীকাল এর পরের দিন ঈদের নামাজ পড়া পর্যন্ত এই তাকবীরটা দেয়া। আমরা আশা করি এই তাকবীরের মাধ্যমে যেখানে আল্লাহর কথা আছে, যেখানে তাওহীদের কথা থাকে, সেখানে সেই তাকবীরগুলোতে অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে। সুতরাং আমরা কেউ যেন না ভুলি। আবারও বলছি, আগামীকাল মাগরিবের পর থেকে নিয়ে সূর্যাস্তের পর থেকে নিয়ে এর পরের দিন ঈদের নামাজ পর্যন্ত আপনারা এই তাকবীর দিবেন। সেই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 2 নম্বর হচ্ছে ঈদের নামাজের পূর্বে
ফিতরা, যেটাকে আমরা সাদকাতুল ফিতর আদায় করে দেয়া। আপনারা ইতিমধ্যে অনেকে দিয়েছেন, যারা দিতে পারেননি অনেক রিলিফ অর্গানাইজেশন আছে, তারা সেগুলো নিচ্ছে। আপনারা সেগুলিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন অনলাইনে, কারণ ফিজিক্যালি কেউ নিতে পারছে না, এই জন্য আপনারা অনলাইনে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেক রিলিফ অর্গানাইজেশন আছে, তারা কাজ করছে। ইকনা রিলিফ আছে, নাহার আছে, হেল্পিং হ্যান্ড আছে, ইসলামের রিলিফ আছে। তার প্রত্যেক জায়গায় আপনারা তাদের অনলাইনে গিয়ে ফিতরাগুলো দিয়ে দিতে পারেন। ফিতরার সর্বনিম্ন হচ্ছে $10, সর্বোচ্চ সেটা আপনি 45, 50, 60 পর্যন্ত যাবে। আপনাদের প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী $10 নিচে আসা যাবে না। এই ফিতরা এটা দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা ফরজ করেছেন কেন? ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখা অবস্থায় আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গেল, এই ত্রুটি বিচ্যুতি এগুলি হতে পারে যে আমরা অযথা অনর্থক কাজকর্ম করেছি, কথাবার্তা বলেছি, আবার কখনো কখনো হয়তো পাপাচার মূলক কথা বলে ফেলেছি, কাজ করে ফেলেছি, এগুলি থেকে রোজাকে পবিত্র করে দেবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য খাবারের ব্যবস্থা করবে। সুতরাং এটা আমাদের প্রত্যেকে করা উচিত, আমরা যেন এটা পরিশোধ করে দিই। 3 নম্বর হচ্ছে যে আপনি ঈদের দিন সকালে আপনি ফজরের পরে গোসল করলেন বা ফজরের আগে গোসল করে নিলেন। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, আপনার সবচেয়ে সুন্দর বা আপনার পছন্দের জামাটা আপনি পরবেন, এটা হচ্ছে সুন্নাহ। জাফর বিন মুহাম্মদ তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদের দিন ইয়ামিনী একটি পোশাক, যার নাম ছিল বুর্দ হিবরা নামে একটি কাপড় তিনি পরিধান করতেন। এবং রাসূল সুন্নাহ ছিল তিনি সাধারণত জুমার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য তিনি এক্সট্রা একটা কাপড় তিনি পরিধান করতেন। এক্ষেত্রে একেবারে নতুন জামা কিনে পরিধান করতে বেরো জরুরি নয়, যা আমার আপনার আছে তার ভিতর থেকে ভালো জামা কাপড়টা আমরা যেন করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত। এটা সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য দায়িত্ব করেছেন ঈদের দিনে পড়ার ব্যাপারে। জি। তারপরে 4 নম্বর হলো ঈদুল ফিতরের নামাজের পূর্বে কিছু মিষ্টি মুখ করা, মিষ্টি খাওয়া। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার খাদেম ছিলেন, তিনি বলছেন ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হতেন এবং তখন বেজোর সংখ্যক খেজুর তিনি খেতেন। ওনার সুন্নাহ ছিল ঈদুল ফিতরের দিন তিনি ঈদের নামাজের আগেই খেজুর খেতেন, আর ঈদুল আজহার দিন তিনি সকালে কিছু খেতেন না, কুরবানির গোশত দিয়ে নামাজের পরে তিনি খাওয়া দাওয়া করতেন। সুতরাং এক্ষেত্রে আমাদের খেজুর তো অনেকের বাসায় আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের বাসায় আছে। সকালবেলা আপনি 3টা খেজুর খেতে পারেন, বা 3টা যদি আপনার খেতে অসুবিধা হয়, ডায়াবেটিস যাদের আছে তারা 1টা খেতে পারেন, এইভাবে করে। বা আপনি মধু থাকতে পারে, হোয়াট এভার, আপনি একটু মিষ্টি মুখ করলেন। এটা বুখারী এবং আহমদ কিতাবে হাদিস শরীফের গ্রন্থে আসছে, আমরা সেটা আমল করতে পারি। এরপরে 5 নম্বর হচ্ছে যে ঈদের জামাতের জন্য আরেকটা সুন্নাহ ছিল যে ঈদে আপনি এক পথ দিয়ে যাবেন, আরেক পথ দিয়ে আসবেন। রিজনটা হলো যে আপনি যাওয়ার সময় তাকবীর বলবেন, তাকবীর দিতে ঈদের মাঠে যাবেন। এখন বাসায় যদি আমরা নামাজ পড়ি, তাহলে কেমনে আমরা এক পথ দিয়ে যাবো, আরেক পথ দিয়ে আসবো? সেক্ষেত্রে আপনি যে জায়গায় নামাজ পড়বেন সেটা আমরা করতে পারি যে সেই জায়গাটা আপনি একটি জায়গা দিয়ে গেলেন, করিডোরের এক পাশ দিয়ে গেলেন, আসার সময় আরেক পাশ দিয়ে আপনি আসলেন, তাহলে এই সুন্নতের আমলটি হয়ে যাবে, আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন। এরপর হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈদ ইসলাম কোনো নিরস একটি ধর্ম নয়, বরং এতে সব কিছুরই আল্লাহ পাক দিয়েছেন। ঈদের আনন্দ ইবাদতের মধ্য দিয়ে শুরু হয়। এই ঈদের শুভেচ্ছা বিনিময় আমরা কিভাবে করব? একটি হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। সেটা ওনারা ঈদের দিন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হতো, ওনারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা হচ্ছে সুন্নাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজনের সাথে দেখা হলো, ওনাকে প্রথম দেখা হলে সুন্নাহ হচ্ছে সালাম দেয়া। আমার সাথে আপনার দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আপনি বললেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে হে ভাই, আমাদের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে আমরা যা করেছি আল্লাহ যেন সেটা কবুল করে নেন। কারণ ঈদের সবচেয়ে বড় আনন্দ তখনই সার্থক হবে যদি আমাদের গোটা রমজানে যা ইবাদত বন্দেগী করেছি আল্লাহ যদি সেটা কবুল করে নেন, আমাদেরকে মাফ করে দেন। এটা ছিল সুন্নাহ তরিকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আর আরবের কালচারে তারা বলতেন যে ঈদুকুম সাঈদুন ওয়া মুবারাকুন, এটা হলো তাদের কালচার। আর আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে ঈদ মোবারক। এটাকে ইসলাম এলাউ করেছে, এটাকে ইসলাম নিষেধ করেনি, বরং এই যে আঞ্চলিক যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যে ওয়ার্ড গুলো, সেগুলো দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। সুতরাং আপনারা যদি কেউ দেখা হয় কারোর সাথে আসসালামু আলাইকুম, বা টেলিফোন করলেন আসসালামু আলাইকুম ভাই, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, ঈদ মুবারক,
এইটাও যদি আমরা বলি তাহলে সুন্নাতের উপর আমল হয়ে যায়। আর আপনারা বাসায় ঈদের নামাজ পড়তে পারেন। আপনি এসে কোনো আজান একামত ছাড়াই একজন অ্যাডাল্ট তিনি ইমামতি করবেন, বাকিরা ওনার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন, এতে ঈদের নামাজ হয়ে গেল। এবং আপনারা দোয়া করবেন, কিছু নসিহত যদি করতে পারেন করবেন, নাহলে কোনো অসুবিধা নাই, আপনি খুতবা ছাড়াই ঈদের নামাজ পড়তে পারেন। যারা খুতবা দিতে পারেন ওলামায়ে কেরাম বলছে দিতে পারলে আপনি দিবেন, না দিতে পারলে আপনি খুতবা ছাড়াই নামাজ পড়বেন। যদি তাও না হয়, আপনি 2 রাকাত নামাজ যদি 6 তাকবীরের সাথে বা 12 তাকবীরের সাথে যদি পড়তে অসুবিধা হয়, তাহলে অ্যাটলিস্ট আপনি 2 রাকাত নামাজ পড়েন। এটা হয় সুন্নাহ হবে, নতুবা নফল হবে, নতুবা এটা সালাতুদ দোয়া হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের আনন্দ সকলে আমরা যেন উপভোগ করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ ইমাম দেলোয়ার হোসেন, আপনাকে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে। জনাব গৌরব কোঠারি, আপনার কাছে যাচ্ছি যে আপনি কি কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলতে চান? জাস্ট 1 মিনিট। আমি সবাইকে একই মেসেজ দিতে চাই, স্টে কাম, স্টে কুল, স্টে সেফ, বি কশিয়াস and pray for everybody. God willing, we will and we can. God bless us all. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের নারায়ণগঞ্জের ভাই জনাব মাকসুদুল আলম খন্দকার খুরশেদ, আপনি দেখেছেন যে আপনার যে মানবিক যে দায়বোধ এবং যে মানবিকতা, এটা সারা পৃথিবীতেই আলোচিত হচ্ছে। আমাদের ডক্টর মুজিব বলেছেন যে তিনি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছেন যে আপনি যে কাজটি করছেন। আপনার কি কোনো মেসেজ আছে আমাদের ভিউয়ার যারা, তাদের উদ্দেশ্যে? জি, আমি জি আমি আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাতে চাই যে বিনা কারণে আতঙ্কিত না হয়ে আমরা যেন সচেতনতার সাথে করোনাকে প্রতিরোধ করি। কারণ করোনা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এখানে মানবিকতার যে সংকট, সেই সংকটটাকে তুলে ধরেছে। আমি মসজিদ স্যারের প্রতিও শ্রদ্ধা জানাই। তিনি একজন করোনা যোদ্ধা, তিনিও নিজেকে রক্ষা করেছেন, পাশাপাশি অনেককে তিনি চিকিৎসা সেবা দিয়েছেন। আমি মসজিদ স্যারকেও আমার টিমের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। ডক্টর মুজিবুর রহমান মজুমদার নাম। জি মুজিব, ডক্টর মুজিব, আপনি কি 1 মিনিটে আমাদের এই বর্তমান যে করোনার যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ফিউচার কিভাবে আমাদের চলাচল করা উচিত, কিভাবে বিহেভ করা উচিত, এই বিষয়ে একটু পরামর্শ দেবেন? ধন্যবাদ তাহের ভাই। প্রথমে আমি সবাইকে, আপনার দর্শক এবং যারা পার্টিসিপেন্ট সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জি। দ্বিতীয়ত, আমরা যেভাবে এখন এই মুহূর্তে লকডাউনে আছি অথবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, মাস্ক পরছি, ঘন ঘন হাত ধোয়া, এগুলো করছি, এগুলোকে মেনটেন করতে হবে। কারণ আমরা এখনো জানি না যে করোনা ভাইরাসটা কবে যাবে। অনেকে বলছেন, যারা সায়েন্টিস্টরা, যারা এপিডেমিওলজিস্ট, তারা বলছেন যে এটা হয়তো 2-3 বছর থাকবে। জি। তার মানে আমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হবে এই 2-3 বছরে যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, কিভাবে বাইরে গেলে মাস্ক পরতে হয়, ঘন ঘন হাত ধোয়া, কি কি সারফেস যখন টাচ করবেন, কোন সারফেসের মধ্যে ভাইরাস গুলো বেশিক্ষণ থাকে, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং ওগুলো কি করে টাচ করতে হবে, টাচ করার পর আবার হাত ধুয়ে কি করে পরিষ্কার করতে হবে। বাচ্চাদের যখন স্কুলে পাঠাবেন, আপনার ছেলে মেয়েদের কলেজে পাঠাবেন, তাদেরকে শিখাবেন তাদের কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এই জিনিসগুলো আমাদের একটা সমাজের মধ্যে নিয়ে আসতে হবে। ইসলামের যদি কায়দা আপনি চিন্তা করেন, আমরা 5 ওয়াক্ত ওযু করি 5 বার নামাজের জন্য, এটাও কিন্তু একটা মূল্যবান জিনিস যে আমাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা ইসলামের একটা ইমানের অঙ্গ। তো আমরা আমাদের সোশ্যাল লাইফে, ডে টু ডে লাইফের মধ্যে এগুলো ইনকর্পোরেট করা, যেটাকে আমি বলি, এটা করে ফেলতে হবে। আপনারা যখন কাজে যাবেন, মেক শিওর করবেন যে আপনি যেখানে কাজ করতেছেন সেই এলাকা, সেই এরিয়াটা আপনি অ্যালকোহল দিয়ে সোয়াইপ দিয়ে আপনি পরিষ্কার করে রাখবেন, যাতে করে ওখানে যদি কোনো জার্ম থাকে সেটা যে ক্লিন হয়। আপনি যখন বাজার করবেন, ফলমূল সবজি আনবেন, এগুলোকে ভালো করে ধুবেন, যাতে করে এগুলো থেকে আপনার কোনো সংক্রমণ না হয়। সবকিছু নিয়ে যতটা সাবধান থাকতে পারেন সাবধান থাকতে হবে। তারপরে আশা করি আগামী, যেটা আমি আগে বলেছি, যে হয়তো এটা চিকিৎসার একটা ব্যবস্থা হবে এবং আস্তে আস্তে হয়তো আল্লাহ যদি চান এটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দূরে চলে যাবে। তারপরেও যেহেতু আগামীতে ঈদ, সবাই আশা করবো এর মধ্যে ঈদের আনন্দ কিভাবে করতে হয় সম্পূর্ণভাবে করবেন। রব্বুল আলামিন যে রমজান হয়েছে, আমরা যারা রোজা রেখেছেন, আপনারা, আমরা সবাই যারা রোজা রেখেছি, এটা যাতে আল্লাহ কবুল করেন, সেদিকে করে
ঈদের আনন্দ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল আহসান। আপনাকে যারা বলেছিলাম আমাদের তো সময়ের শর্ট, বাট এর মধ্যে যদি আপনি একটু বলতে পারেন যে $420 যে বিষয়। এটা আসলে এটা হচ্ছে যে যেহেতু নিউ ইয়র্ক সিটি স্কুলগুলো বন্ধ ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে, ছাত্ররা সেখানে যেতে পারেনি, তাদের যে লাঞ্চের যে একটা ব্যবস্থা ছিল স্কুল লাঞ্চ, সেই লাঞ্চের যে একটা বাজেট থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে। ফ্রি লাঞ্চ প্রোগ্রামে যারা পার্টিসিপেট করছে নিউ ইয়র্ক সিটি সেটা পার্টিসিপেট করে। গতকাল আমি বলেছি অ্যারাউন্ড যে যেদিন থেকে স্কুলটা বন্ধ এবং এই জুন মাস পর্যন্ত যে সময়টা আছে সেটা $5.70 পার স্কুল ডে। সেই হিসাবে ধরে নেওয়া হচ্ছে যে 2.5 মাস সময় সবাই $420 মতন তারা পেয়ে যাবেন। বাচ্চারা যাদের দুটো বাচ্চা আছে তারা ডাবল পাবেন, তিনটা থাকলে 3 গুণ পাবেন। তারা তাদের ডেবিট কার্ড, যাদের ডেবিট কার্ড হিসাবে আছে ইতিমধ্যেই নিউ ইয়র্ক স্টেটের ইস্যু করা যাদের ইবিটি কার্ড আছে সেই ইবিটি কার্ডে জমা হবে। আর যাদের ইবিটি কার্ড নাই তাদের কাছে আরেকটা ইবিটি কার্ড মেইল হবে ওই টাকা সহ, ডেবিট কার্ড। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান। ইমাম দেলোয়ার হোসেন, আপনি কি জাস্ট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে বলবেন যে এই যে করোনা নিয়ে যে আমরা আলোচনা করলাম এর মধ্যে কোনো এডুকেশন আছে কিনা, কমিউনিটির জন্য কোনো শিক্ষা আছে কিনা? জি, জাযাকুমুল্লাহ খাইর। করোনা আমাদের আই ওপেনিং করে দিয়েছে। আমি সকলের জন্য যেটা বলবো যে করোনা আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে আমরা যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যার কাছ থেকে এসেছি, যার কাছে ফিরে যেতে হবে, তার ব্যাপারে, যিনি আমাদের স্রষ্টা তার ব্যাপারে যেন আমরা দায়িত্বহীন না হয়ে যাই। আমরা যেন আমাদের প্রত্যেকে যারা যে ধর্মই পালন করেন ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত। বিশেষ করে মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে পুরো রমজানে আমরা কোরআনের কারণেই এত মর্যাদা পেয়েছি। এজন্য কোরআনকে পড়া, বোঝা, আমল করা, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে আল্লাহ যে ওহী নাজিল করেছেন তার একটা মৌলিক বিষয় ছিল ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের শিফা হিসেবে, মানুষের আরোগ্য হিসাবে। সুতরাং যদি আমাদেরকে এই মহামারী থেকে বাঁচতে হয় অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনের কাছে ফিরে না আসলে এর থেকে বাঁচার সম্ভাবনা নেই। আল্লাহ আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং আতঙ্কিত না হয়ে যারা যেখানে আছেন সেখান থেকে ইসলামের যে অনুশাসনগুলো, পবিত্রতা মেনটেন করা। এই যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন কেউ যদি পবিত্রতা মেনটেন করে চলে তাইলে অন্তত 1000 রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। এই জন্য রাসূল সাহেব বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে, আমাদের ডাক্তার সাহেব ভালোই বলেছেন, 5 ওয়াক্ত ওযু করা, এরপর খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া এবং ক্লিন থাকা চলা, ইসলাম এটাকে অনেক আগে শিখিয়েছেন। মহামারী আসলে কিভাবে চলতে হবে সেটাও আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমি সকলের প্রতি অনুরোধ করবো যে আসুন আমরা আল্লাহমুখী হই, আমরা আমাদের যিনি খালেক, যিনি আমাদের স্রষ্টা তাকে আমরা জানি এবং প্রত্যেকে ধর্মীয় অনুশাসন মেনে চলি। বিশেষ করে মুসলমান ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল হারামকে বেঁচে চলুন, মানুষের সাথে চিট করাকে বন্ধ করুন, অন্যায় করাকে বন্ধ করুন। আমরা যাতে করে এই যে সরকারের যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এগুলো যেন মিথ্যা কোনো তথ্য দিয়ে আমরা এগুলো গ্রহণ না করি। এগুলো ইসলাম কখনোই সাপোর্ট করে না। আমরা আশা করব একটি জনসচেতনতা তৈরি করা, মানুষের ভিতরে একটি নৈতিকতাকে ফিরিয়ে আনা। নৈতিক মূল্যবোধ ছাড়া মানুষের কোনো অস্তিত্ব আর থাকে না। সেই জন্য ইসলামের যে মোরালিটির কথা বলছেন আসুন সেদিকে আমি আহ্বান করছি। কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনকে পড়ুন, কোরআনের দাওয়াত দিন, কোরআনকে আমল করুন। জাযাকুমুল্লাহ খাইর। সকলকে ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল আলম আপনি আছেন আমাদের সাথে? জি জি, আমি জাস্ট আপনার কাছে জানতে চাই 1 মিনিট আপনার। ওকে, সবাইকে ঈদ মুবারকের অগ্রিম শুভেচ্ছা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর আজকে অনেক মূল্যবান কথা হলো সবাইকে নিয়ে। তো আমি আমার মেইন ফোকাসটা ইমিগ্রেশনের উপরে এই জন্যই রাখতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে 2020-তে অনেকগুলো নতুন ইমিগ্রেশন আইনের প্রয়োগ হতে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা আশা করি আগামীকালকে আরো বিস্তারিত আলোচনা করব। জি, আর এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে যেটা বলতে চাচ্ছি, একটু আগে আমাদের মৌলানা সাহেব উনিও বললেন যে ইসলামে যেরকম বলেছে যে আপনারা সৎভাবে রোজগার করুন এবং সৎভাবে থাকার চেষ্টা করুন। এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেওয়া, পাবলিক অ্যাসিস্ট্যান্স নেওয়া, এইগুলোর মধ্যেও কিন্তু আমাদের কোরআনের অনেক শিক্ষা রয়ে গেছে। কাজে যার কোনো প্রয়োজন নেই, জাস্ট নিজের একটু বেশি অর্থ সাশ্রয়ের জন্য যদি আপনারা এই কাজগুলো করেন, এটা একদিকে যেরকম আইনের বিরোধী, অন্যদিকে কিন্তু এটা ধর্ম বিরোধী। কাজেই এই করোনার কারণে অনেকেই বিভিন্নভাবে এটা থেকে প্রফিট মুনাফা নেওয়ার চেষ্টা করছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এটা থেকে বিরত থাকুন, মানবতার সেবাতে আসুন এবং আইন মেনে চলুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ জনাব ইমাম দেলোয়ার হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব গৌরব কোঠারি, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ডুইং এ গ্রেট জব। আপনার যে পার্কচেস্টার ফার্মেসি, ইটস এ হাউস হোল্ড নেম আমাদের পার্কচেস্টারের ব্রঙ্কসের বাংলাদেশি কমিউনিটির কাছে। আপনি
যেভাবে ইফতার পার্টি করেন, অনেক প্রোগ্রাম করেন আপনার ফার্মেসির মাধ্যমে, এবং আপনি সবাইকে হেল্প করেন। আপনার এই হেল্প সবাই কমিউনিটি সবসময় মনে রাখবে, আপনার যে সাহায্য এবং সহযোগিতা এবং আপনার যে উদারতা। জনাব মুজিবুর মজুমদার, আশা করি আপনি ভালো ফিল করবেন, আরো আমাদের সাথে আসবেন। আপনি আমাদের অনেক পুরনো একজন মানুষ, আমরা আপনাকে আরো, আপনার কমিউনিটি আপনার আরো অনেক সার্ভিস প্রয়োজন, সার্ভিস চাই। আশা করি আপনি সুস্থ হবেন, আপনার জন্য দোয়া করি। যেমন নাজমুল হাসান, অ্যাজ অলওয়েজ আপনি যে সার্ভিস দিচ্ছেন আমাদের কমিউনিটি তার শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সবসময়। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা জানেন যে আগামী রোববারে ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার দেখা হবে কাল, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।